মুখটা বিকৃতি করে ঠাস করে দরজাটা খুলে দিল। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, আদব একটা, মাঝরাতে বাবা মার দরজার সামনে এসে এসব কি করা হচ্ছে? আদব কয়দা নেই কোনো? মা আমিনা বেগমের চোখ মুখ গুটিয়ে গেল। প্রচন্ড বিরক্তি নিয়ে বলল, মাঝরাতে মেমে করার জন্য এখানে এসেছো? না তাহলে? আমি একটা মেয়েকে পছন্দ করি, তোমাদের খুব চেনা, আমি ওকে বিয়ে করতে চাই, নাম সোনিয়া। এটা শুনে শরণের মা বলল, একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে? মস্তিষ্ক কি খারাপ হয়ে গেছে তোমার শরণ? কি যাতা বলছো? আমিনা বেগমের রাগান্বিত চেহারাটা দেখে শরণ কিছু মুহূর্ত চুপ থাকলো, অতঃপর নিচু কণ্ঠে বলল, মাথা খারাপ হয়নি আম্মু? আমি ওই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমিনা বেগম অবাক চোখে ছেলের দিকে তাকালো। চোখে তার অবিশ্বাস্য। আদৌ কি এটা বিশ্বাস করা যায় যে ছেলে বিয়ে নামক শব্দ শুনতে পারে না, সে নাকি আবার বিয়ে করবে, তাও কিনা একজন ডিভোর্সি মেয়েকে? আমিনা বেগম কটমট করে কণ্ঠে বলল, বিয়ে করার এত শখ থাকলে আরো আগে বলতে। আর তোমার এখনো এই কপাল আসেনি তোমাকে ডিভোর্সি মেয়ে বিয়ে করতে হবে। আর আমিও এতটা পাগল না একটা ডিভোর্সি মেয়ের সাথে তোমার বিয়ে দিব। শরণ আলতো করে হাসলো। আমিনা বেগম ভুরু কুচকালো। শরণ আমিনা বেগমের গম্ভীর মুখের দিকে তাকিয়ে জোরালো কণ্ঠে বলল, বিয়ে আমি ওই মেয়েকেই করছি। তোমাকে তো শুধু ইনফর্ম করতে এসেছিলাম, তুমি বিয়ে দিবে না এটা তোমার ব্যাপার। আমি উঠিয়ে নিয়ে যে বিয়ে করব, আর যদি মানসম্মান রক্ষা করতে চাও তবে পারিবারিকভাবে দিও। এতটাও কুলাঙ্গার আমি না। শরণ, আমিনা বেগম চিৎকার করে বলল। শরণ সেদিকে পাত্তা দিল না, বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। আর আমিনা বেগম স্থির চিত্তে দরজার কাছে দাঁড়িয়ে রইল। তিনি ছেলের কথা শুনে অবিশ্বাস্যতা প্রকাশ করছে। শরণ একটু রাগী, সে একবার যা করার কথা বলে সে সেটা করেই ছাড়ে। আমিনা বেগম মেজাজ খারাপ করে দরজা লাগিয়ে দিল। মাথা যন্ত্রণা করছে তার ছেলের কথা শুনে। সোনিয়া, আর কতক্ষণ লাগবে? সারাদিন বাথরুমে বসে থাকবি নাকি? আরে হয়েছে, ওয়েট কর একটু। সুমি দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই হতচ্ছাড়ি তাড়াতাড়ি বের হ, নিজেও লেট করতেছে, আমাকেও লেট করাচ্ছে। আমার চাকরি গেলে তোকে আমি খেয়ে ফেলবো। সোনিয়া বাথরুম থেকে চিৎকার করে বলল, আর একটু অপেক্ষা করো না। সুমি পায়ের পাতার উপর পা দিয়ে বলল, আর অপেক্ষা করতে পারছি না, এখানেই করে দিবি কিন্তু। ঠাস করে দরজা খুলে দিল সোনিয়া। সুমির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, একটা বাথরুম কিনে নিয়ে এসো, প্রতিদিন এই ঝামেলা আমার আর ভালো লাগে না, গেলাম আমি। সুমি দরজার সামনে থেকে সোনিয়াকে দুই হাত দিয়ে সরিয়ে দিয়ে দরজার হাতল ধরে চিপচিপে কণ্ঠে বলল, নাস্তাটা করে যা। কথাটা বলেই সুমি বাথরুমে ঢুকে ঠাস করে দরজা দিয়ে দিল। সোনিয়া তা দেখে চোখ মুখ উল্টালো, গুনগুন করে গাইতে শুরু করলো। ভ্যানিটি ব্যাগটা নেওয়ার জন্য রুমে আসলো। বারান্দা থেকে প্রখর আলো রুমে ঢুকছে। ভাদ্র মাস চলছে, একটু অভদ্র না হলে কি হয়? সোনিয়ার চোখগুলো সকাল থেকে জলজল করছে কান্নার জন্য, না কিছু খাবার আশায়, আর সেটা হচ্ছে আমের আচার। পাশের বাসার বারান্দায় দেখা যাচ্ছে 4টা আচারের বয়াম। সোনিয়া আর লুক সামলাতে পারলো না, এক দৌড়ে রান্নাঘরে গেল, একটা চামচ আর একটা বাটি নিয়ে আসলো। জিভের ডগায় পানি চলে এসেছে। সোনিয়া কিছু একটা ভেবে ভান করার মতো করে বলল, বিলাইকে দিয়েছে মাছ পাহারা দিতে, এখন যদি বিলাই একটু মাছ খায় তাহলে কি এটা তার দোষ? সোনিয়া আনমনে বলতে বলতে বারান্দায় যে আশেপাশে উকি দিয়ে দেখলো আশেপাশে বারান্দায় কেউ কাউকে দেখা যাচ্ছে কিনা। যাক বাবা, কেউ নেই। ও দূরে আকাশের দিকে তাকিয়ে সোনিয়া আবার বলল, আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখছো, তুমি নিজেই বলো আচারের লোক কি সামলানো যায়? সোনিয়া আর কথা বাড়ালো না, আলতো করে হাত বাড়িয়ে দিল। রোদের উষ্ণ তাপে ফর্সা হাত ঝলসে যাওয়ার অবস্থা। আচারের বয়ামটা অসম্ভব রকমের গরম হয়ে আছে। সোনিয়া আলতো করে বোতলের মুখটা খুললো। আচারের ঘ্রাণে যেন 4-5টা ভরে গেছে। চোখ দুটো চকচক করছে সোনিয়ার। ভিজা একটা ঢোক গিলল। চামচ ঢুকিয়ে যেই না আচার নিতে যাবে এমনি শোনা গেল এক গম্ভীর কণ্ঠ, এই মেয়ে, আমের আচারে হাত দিয়েছো কেন? সোনিয়া যেন প্রাণের আত্মাটা উড়ে গেছে, এতটাই ভয় পেয়েছে ভয়তে লাফিয়ে উঠেছে। আর তখনই ঘটলো অঘটন। ঠাস করে হাত ফসকে পড়ে গেল আচারের বয়ামটা। সোনিয়ার চেহারাটা রক্তশূন্য হয়ে গেছে। এতটাই অবাক হয়ে গেছে আচারের বয়াম পড়ে যাওয়ার ঝনঝন শব্দটা ওর কানে আসছে না। সোনিয়া আলতো করে মাথাটা উপরে তুললো। একজন অসম্ভব সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সোনিয়ার মুখের পানি শেষ হয়ে গেছে। কাদো কাদো অবস্থা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে সে। যুবকটির চেহারা দেখে মনে হচ্ছে অসম্ভব রেগে আছে। সোনিয়া ভাবলো, আচ্ছা আমাকে কি খুন করবে? যুবকটি দাঁতে দাঁত চেপে রয়েছে। পারলে এখনই গিলে খাই এই মেয়েকে। অত্যন্ত গভীর আর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার আচারের বয়াম ফেলে দেওয়ার? অসভ্য অভদ্র ইডিয়েট। সোনিয়া শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, আসলে আই এম। যুবকটি রাগ যেন আরো বেড়ে গেল। 2 কদম এগিয়ে এসে কণ্ঠ চিবিয়ে চিবিয়ে বলল, কি আসলে নকলে? বোবা নাকি তুমি? তখন থেকে কি উই উই করছো? সোনিয়া অপমানিত বোধ করলো। সে কথা বলবে কিভাবে? এই লোকের চেহারা দেখলে তো মনে হচ্ছে জান চলে যাবে। তবু বহু কষ্টে বের করলো মুখ থেকে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমাফ করে দিন। আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। যুবকটি যেন দ্বিগুণ রেগে গেল। আচারের বয়ামগুলোর দিকে তাকিয়ে বলে উঠলো, ফাত্রামি করা হচ্ছে আমার সাথে? অসভ্য নির্লজ্জ মেয়ে, আচার কিনে খেতে পারো না? অন্যের বাড়িতে আচারে নজর দাও কেন? এগুলো আমার মায়ের হাতের বানানো আচার ছিল, ইচ্ছে তো করছে তোকে ফাটিয়ে একটা চোর মারি। সোনিয়ার যেন হুঁশ ফিরল। কটকট কণ্ঠে বলল, একটা আচারের বয়ামই ধরেছিলাম, ধনসম্পদ ধরে ফেলিনি। এরকম ব্যবহার করছেন কেন? বেয়াদব মেয়ে, আমার সামনে থেকে যাও। সোনিয়া মুখ বাঁকিয়ে বলল, আমি আমার বাড়ির বারান্দায় আছি, অন্যের বারান্দায় বসে নেই। যুবকটি কোনো কথা বলল না। আর কিছুক্ষণ তাকিয়ে থেকে হুড়মুড়ু করে চলে গেল বারান্দা থেকে। ঘরে যেয়ে হুঙ্কার ছেড়ে ডাকতে লাগলো, নীরব, এই নীরব। মাত্র বই নিয়ে বসেছিল। নীরব সামনেই তার অ্যাডমিশন। ভাইয়ের ডাক শুনে বিরক্ত হয়, আবার ভয় পেল। দৌড়ে বাইরে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? আমার বারান্দায় যে বারান্দাটা পরিষ্কার করে এসো। নীরব ভাইয়ার কথার উপরে আরেকটা কথা বলল না। ভাইয়ের চেহারাটা দেখে সে বুঝে ফেলেছে কোনো অঘটন ঘটেছে, না হলে এত রাগ করে থাকার কি আছে। নীরব তার ভাইয়ের রাগ করা খুবই ভয় পায়। তাসফিন, রুহির সাথে দেখা করতে গেছিলে? জি না। কেন যাওনি? মায়ের দিকে তাকালো তাসফিন। বিরক্ত লাগছে, প্রত্যেকটা মুহূর্ত বিরক্ত লাগছে। বিরক্তকর কণ্ঠে বলল, আমি কালকেও বলেছি আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুহিনা বেগম কটমট রাগ দেখিয়ে বলল, আর আমিও তোমাকে বলছি ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমায়।